নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIC হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ টু 1780s to 1939 এই আলোচনায় ইউনিট নাম্বার 7 কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম। আমি অঞ্জন কুমার বসু এই আলোচনায় আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়বস্তু, প্রথমে আমি ইউনিট 7 কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম এই পাঠ এককের উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে আলোকপাত করব। তারপর আমরা বোঝার চেষ্টা করব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর মধ্যে কোথায় পার্থক্য বা ঠিক কি রকম। তারপর আমরা আলোচনা করব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, উপনিবেশিক রাষ্ট্র, উপনিবেশবাদের বিভিন্ন পর্যায়, বিশেষ করে প্রথম পর্যায়ে ঔপনিবেশিকতার কেমন চরিত্র থাকে, দ্বিতীয় পর্যায়ে তার অর্থনৈতিক চরিত্রগত বৈশিষ্ট্য থাকে এবং তৃতীয় পর্যায়ে বৈশিষ্ট্যগত দিক এবং অবশেষে মূল্যায়ন। পাঠক সমাজকে আমি বলতে চাই, আমরা ইতিমধ্যে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 2 এই আলোচনায় আমরা পূর্ববর্তী 6টা ইউনিট এর মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠকদেরকে ইউরোপীয় ইতিহাসের বিশেষ কিছু বৈশিষ্ট্যগত দিক তুলে ধরার চেষ্টা করেছে। পাশাপাশি কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম এই পাঠ এককে পঠন পাঠনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা বা পাঠক সমাজ কি সম্পর্কে অবগত হতে পারে, তা হচ্ছে এই পাঠ এককের উদ্দেশ্যগত দিক। পাঠক সমাজ উপনিবেশবাদ কি, সাম্রাজ্যবাদ কি, উপনিবেশ এবং সাম্রাজ্যবাদের কোথায় মেলবন্ধন ঘটে, উপনিবেশ কেন্দ্রিক রাষ্ট্র এবং উপনিবেশবাদের বিভিন্ন পর্যায়, তার চরিত্রগত দিক এই পাঠ এককের মধ্য দিয়ে উপলব্ধি করবে। আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম বলতে ঠিক আমরা কি বুঝি। দেখুন, উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম এবং সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম এই শব্দ গুচ্ছে মধ্যে পার্থক্য নির্ণয় করা এবং তা উপলব্ধি করা যথেষ্ট বিতর্কিত একটা বিষয়। অনেকে বলতে চান কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম অর্থাৎ উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এটা একটা মুদ্রার এপিট ওপিট, টু সাইড অফ সেম কয়েন, একটা মুদ্রার এপিট এবং ওপিট। এখন উপনিবেশবাদ এই শব্দটা সাথে ইউরোপীয়
দেশগুলির নাম বা সাম্রাজ্যবাদের ধারণা খুব অপরিচিত বিষয় নয়। তবে ইম্পেরিয়ালিজম শব্দটা কিন্তু অনেক সাম্প্রতিক, অর্থাৎ সাম্রাজ্যবাদ এই শব্দটা অতি প্রাচীন কালে, যেমন গ্রিকবিদ আলেকজান্ডার বিশ্বব্যাপী উপনিবেশ বা সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। পরবর্তী পর্বে আমরা দেখতে পাই আরো বেশ কিছু শাসক যারা সাম্রাজ্যবাদী বা উপনিবেশিক কর্মতৎপরতা চালিয়েছিলেন। এমনকি প্রাচীন ভারতের একজন উল্লেখযোগ্য শাসক সমুদ্রগুপ্ত সারা ভারতব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। এবং মধ্যযুগের শার্লমেন তিনিও বিশ্বব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। এখন উপনিবেশবাদ বলতে আমরা ঠিক কি বুঝি? একটা উন্নত রাষ্ট্র যখন তার পার্শ্ববর্তী বা বহু দূরে অবস্থিত তার চেয়ে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের ওপর সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক দিয়ে এবং রাজনৈতিক দিক দিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করে এবং ভৌমিক আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে, তাকে আমরা কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ বলছি। একটা সময়ে আমরা ব্রিটেনের ত্রয়োদশ উপনিবেশ আমেরিকার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এবং একটা সময় এটাও বলা হতো যে ব্রিটেনের সূর্য অস্ত যায় না, তার কারণ তার বিশ্বব্যাপী উপনিবেশ বা কলোনি, তার উপনিবেশ ছড়িয়ে রয়েছে, যেখানে কোথাও একই সাথে যখন রাত্রির অন্য প্রান্তে তখন দিনে মতো প্রাকৃতিক ঘটনা সাক্ষী থেকেছে। সাধারণভাবে আপনারা ভাবুন, ভারতবর্ষে যখন দিনের সূর্য আলোক লক্ষ্য করা যায়, তখন আমেরিকার রাত্রিকালীন অবস্থা লক্ষ্য করা যায়। এই দুই জায়গাতেই কিন্তু একটা সময় ব্রিটেনের উপনিবেশ তৈরি হয়েছিল। তাই ব্রিটেনের সূর্য অস্ত যায় না। তাহলে উপনিবেশবাদ অনেকটা পুরনো একটা ধারণা, বা কলোনিয়ালিজম একটা অতি প্রাচীন ধারণা, যা পরবর্তীকালে বিশেষ করে 19 শতকে প্রথমার্ধ থেকে 1830-এ জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটা নতুন ভাবে আত্মপ্রকাশ করে এবং যার নাম হয়, প্রশাকি নাম হয় ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ। প্রাচীন ধারণা উপনিবেশবাদের সাথে নতুন ধারণা ইম্পেরিয়ালিজম
এর উদ্দেশ্যগত পার্থক্য কার্যত নেই, কিন্তু উপনিবেশবাদ এই শব্দটা পুঁজিবাদের আগমনের পূর্বেও ছিল এবং পুঁজিবাদী অর্থনীতি প্রচলনের পরেও তা কিন্তু সক্রিয়তার সাথেই বিরাজমান। কিন্তু সাম্রাজ্যবাদ এই শব্দটা সম্পূর্ণভাবে আজকের দিনে দাঁড়িয়ে খুবই নিন্দিত, চর্চিত, সমালোচিত একটা শব্দ। যে শব্দের অন্তরালে পুঁজিবাদের চূড়ান্ত বিকাশ আমরা ও তার প্রতিফলন আমরা লক্ষ্য করি। কাজেই এই শব্দটা সম্পর্কে আজকের পাঠক সমাজ পরিচিত হলেও একটা সময়ে এই শব্দটার পরিবর্তে উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম এই শব্দগুচ্ছই বেশি পরিমাণে ব্যবহৃত হতো। কিন্তু মোটের উপর যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে তা কিন্তু সেই একই। ভৌমিক, সামরিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্যবাদ একটা বৃহৎ শক্তির তার চেয়ে অপেক্ষাকৃত দুর্বল শক্তির উপর প্রতিষ্ঠিত কর্মসূচি। এখন আমরা বোঝার চেষ্টা করব যে সাম্রাজ্যবাদ বলতে ঠিক আমরা কি বুঝি। ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ রাজনীতির পরিভাষায় একটা নেতিবাচক এবং নিন্দা সূচক শব্দ। এই শব্দটির সঙ্গে পৃথিবীর সব মানুষই আজ খুবই ভীষণভাবে পরিচিত। সংবাদপত্র থেকে শুরু করে নানান ধরনের গণমাধ্যম, রাজনৈতিক সাহিত্য, আজ এই শব্দটি বহু নিন্দিত একটা শব্দ। ফ্যাসিবাদ, নাৎসিবাদ এবং সাম্রাজ্যবাদ কে ঘৃণ্যতার নজরেই আজকের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা সামাজিক গণতান্ত্রিক, ধনতান্ত্রিক যে ধরনের সমাজ ব্যবস্থাই বলুন না কেন তা কিন্তু সহমত নয়। কাজেই সাম্রাজ্যবাদ বহু নিন্দিত একটা শব্দ। সাধারণ অর্থ হলো এক রাষ্ট্র কর্তৃক অন্য এক অপেক্ষাকৃত অনুন্নত দুর্বল রাজ্য গ্রাস করা প্রচেষ্টা। যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি যে আপনারা উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ যে শব্দ গ্রহণ করুন না কেন তার অন্তর্নিহিত দিক হচ্ছে একটা আধিপত্য তৈরি করা, উন্নত শক্তিশালী একটা রাষ্ট্র অপেক্ষাকৃত তার চেয়ে দুর্বল অংশের মানুষের বা দুর্বল মানুষদের উপর আধিপত্য প্রতিষ্ঠা। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে এই বিষয়ে সচেতন করতে চায় যে এটা সেম কয়েনের টু সাইড, একটা কয়েনের দুটো দিক, এবং উদ্দেশ্য হচ্ছে নিজ রাষ্ট্রের সীমানা বৃদ্ধি করা এবং পররাজ্যের অধিবাসীদের উপর বা মানুষদের উপর সব দিক দিয়ে আধিপত্য স্থাপন এবং শাসনের নামে শোষণ চালিয়ে যাওয়া।
সাম্রাজ্যবাদ হলো একটা রাজনৈতিক ধারণা ও নীতি যা সাম্রাজ্যবাদী কার্যকলাপকে সর্বদা উৎসাহ প্রদান করে। সাম্রাজ্য বিস্তার, নতুন নতুন স্থান দখলের নীতি, নিজ রাষ্ট্রের স্বাভাবিক সীমানাকে বৃদ্ধি করা এবং অন্য রাজ্য বা জাতির উপর আধিপত্য কায়েম করা, এবং এটা উগ্র জাতীয়তাবাদের ফলশ্রুতি বলেও ইতিহাসবিদদের একাংশ দাবি করেছেন। যেমন একটা সময় ইংরেজরা ভারতবর্ষে উপনিবেশ প্রতিষ্ঠার পর তার যে ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলেন, ভাবাদর্শগত পটভূমি যা তারা প্রচার করেছিলেন, তা হচ্ছে বহু পূর্বে আমাদের বংশধর অর্থাৎ আর্যরা তোমাদের বংশধর, তোমরা যাদের বংশধর অর্থাৎ অনার্য বা দ্রাবিড় সংস্কৃতি মানুষদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং আমরা সেই আর্যদের বংশধর, তোমরা সেই অনার্যদের বংশধর যাদের উপর শাসন চালিয়ে যাওয়া আমাদের ন্যায়সঙ্গত। ফ্যাসিবাদ ও নাৎসিবাদও ঠিক এই জাতীয় আধিপত্যবাদের প্রচার করেছিল। কাজেই সাম্রাজ্যবাদ উগ্র জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ। ভারতবর্ষে ব্রিটেনের উপনিবেশবাদ প্রতিষ্ঠিত হয়েছিল বা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় ২৫০ বছর এর কাছাকাছি বা ২০০ বছর এর ঊর্ধ্বে দীর্ঘ সময়কাল ভারতবর্ষ ব্রিটেনের কলোনি বা উপনিবেশ হিসেবে নানান ধরনের শাসন এবং শোষণের শিকার হয়েছে। এবং সেই দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ এর মধ্যে কোনো চরিত্রগত পার্থক্য নেই। সময়ের ব্যবধানে শব্দের জনপ্রিয়তার মতো। এখন ঔপনিবেশিক রাষ্ট্র অর্থাৎ যে সমস্ত রাষ্ট্র সারা পৃথিবী ব্যাপী তার উপনিবেশ বা কলোনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, সেই দৌড়ে আমরা লক্ষ্য করি ব্রিটেন, ফ্রান্স এবং পরবর্তীতে জাপান। যদিও জাপানের আধিপত্যবাদ পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ব্রিটেন, ফ্রান্স, ডাচ দের আধিপত্যবাদ কিন্তু শুধুমাত্র ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ইউরোপ, এশিয়া, আফ্রিকা মতো রাষ্ট্রগুলো বা মহাদেশে বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করি। এখন সাম্রাজ্যবাদ এই শব্দের নানান ধরনের ব্যাখ্যা আমরা কিন্তু পেয়ে থাকি। কেন সাম্রাজ্যবাদ গড়ে উঠলো এবং এই শব্দটা পরিচিতি লাভ করলো এবং তা কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে নূতন রূপে আত্মপ্রকাশ করলো, বিশেষ করে নয়া সাম্রাজ্যবাদ এ প্রসঙ্গের কথা আমরা বলতে পারি। আমি পূর্বেই বলেছি যে সাম্রাজ্যবাদ বা কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম, উপনিবেশ এবং সাম্রাজ্যবাদ, এই কথাগুলো কিন্তু খুব অপ্রচলিত নয়, প্রচলিত শব্দ। অতি প্রাচীনকালে, মধ্যযুগে এবং আধুনিক পর্বের ইতিহাসে আনাচে কোনাচে তাকালে তার প্রতিফলন আমরা লক্ষ্য করি। এই শব্দটি কিন্তু ১৯ শতকের পূর্বে সে অর্থে বা ব্যাপক অর্থে ব্যবহৃত হতে দেখা যায়নি। ফ্রান্সে 1830 থেকে 48 সময় পর্বে যখন জুলাই রাজতন্ত্র, জুলাই মোনার্কি
প্রতিষ্ঠিত ছিল তখন ফরাসি শব্দ অ্যাপিরিয়ালিজম অ্যাপিরিয়ালিজম সাম্রাজ্যবাদের সমার্থক শব্দ হিসেবে প্রথম ব্যবহৃত হয়েছিল। এই শব্দটি বোনাপার্টিজমেরও প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছিল। 19 শতকের মধ্যভাগে ফ্রান্সের দ্বিতীয় নেপোলিয়ন সেকেন্ড এম্পায়ার দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল 1851 সালে। বুঝতে পারছেন শব্দটা কিভাবে পরিচিতি লাভ করছে। তাহলে কোথায় যেন কলোনিয়ালিজম এই শব্দটা বা উপনিবেশবাদ এই শব্দটাকে একটা নতুন মোড়কে পরিবেশন করা হয়েছিল। এই একই বিষয় আমরা ফরাসি বিপ্লব পরবর্তী পর্বে নেপোলিয়ন বোনাপার্ট এর ফ্রান্সে লক্ষ্য করি। তিনি ফ্রান্সের রাজা বা রাজতন্ত্রের পরিবর্তে বা ডিক্টেটর এর পরিবর্তে ফ্রান্সের সম্রাট উপাধি ধারণের মধ্য দিয়ে, অর্থাৎ বিষয়টা একই থাকলেও অনেকটা তার খোলস পাল্টে নতুন রূপ দেওয়া হলো। আমাদের একঘেয়েমি জীবনে যখন কোনো দৈনন্দিন ব্যবহার সামগ্রীও আমরা ব্যবহার করি, তখন মাঝে মাঝে বিপণনকারী সংস্থা তার প্যাকিং পাল্টে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের ক্ষেত্রে সেই একই শাসন ব্যবস্থাকে কায়েম রেখে শুধু নাম পরিবর্তন করে জনগণকে একটা চমক দেওয়ার চেষ্টা করেছিল। তেমনি উপনিবেশবাদ এই ধারণা পাল্টে গিয়ে সাম্রাজ্যবাদ নাম পরিবর্তনের বিষয় ছাড়া আর খুব একটা কিছু ভাবা মনে হয় আমাদের সঙ্গত নয়। 19 শতকের মধ্যভাগে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন এই সেকেন্ড এম্পায়ার 1851 এ প্রতিষ্ঠা করলেন, ফলে এই শব্দের ব্যবহার অনেকটা বৃদ্ধি পেয়ে গেল। তৃতীয় নেপোলিয়নের সরকার ছিল সাম্রাজ্যবাদী সরকার এবং ফ্রান্সের এই সরকারকে অনেকেই স্বেচ্ছাচারী, জঙ্গি, জনমত বিরোধী, অসাংবিধানিক বলে বর্ণনা করেছেন। এক্ষেত্রে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম সম্রাটের স্বেচ্ছাচারিতা, খামখেয়ালিপনা ও স্বৈরাচারিতার রূপ লাভ করেছিল, এটা আমরা বলতেই পারি। তাই ইংরেজ সমালোচকদের, বিশেষ করে উদারপন্থীদের দৃষ্টিতে তৃতীয় নেপোলিয়নের শাসন ছিল ফ্রান্সের নৈরাজ্য ও রাজনৈতিক সুবিধাবাদী নীতির এক উজ্জ্বল ও তম দৃষ্টান্ত। পাঠক সমাজকে এই বিষয়ে পূর্ণ সচেতন থাকতে হবে যে ঊনবিংশ ও বিংশ শতকের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদ শব্দটির ব্যাখ্যায় নানা পরিবর্তন এসেছিল। তৃতীয় নেপোলিয়নের পতন এবং জার্মানির রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান এবং রুশ ও অটোমান সাম্রাজ্যের শোষণ, অত্যাচার প্রভৃতি নানা ঐতিহাসিক ঘটনা সাম্রাজ্যবাদ শব্দটিতে একটা নতুন নেতিবাচক, নিন্দাসূচক মাত্রা যোগ করে। 1909 এর সংস্করণের অভিধানে একটা নতুন শব্দ অ্যান্টি ইম্পেরিয়ালিজম আমরা লক্ষ্য করি, অর্থাৎ সাম্রাজ্যবাদের বিরোধী একটা মতাদর্শ।
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নতুন ভাবধারা গড়ে উঠতে থাকে। ইংল্যান্ড, আমেরিকা ওই সময় অ্যান্টি ইম্পেরিয়ালিজম এর ধারণাও কিন্তু পাশাপাশি বৃদ্ধি পেতে থাকে। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ব্রিটিশ রাজনীতিবিদদের সবাই কিন্তু সাম্রাজ্যবাদকে কঠোরভাবে সমালোচনা করেননি। তার উদাহরণ কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে। 1890 এর দশকে লর্ড রোজবেরির মতো উদারপন্থীরাও সাম্রাজ্যবাদকে একটা নতুন ব্যাখ্যা প্রদান করেছিলেন, যেটা লিবারেল ইম্পেরিয়ালিজম এই তকমায় আমরা অভিহিত করতে পারি। তিনি ও অন্যান্য ব্রিটিশ লেখকদের একাংশ, বিশেষ করে চিন্তাবিদ শিল দ্য এক্সপ্যানশন অফ ইংল্যান্ড গ্রন্থে সাম্রাজ্যবাদ শব্দটিকে নিন্দাসূচক অর্থে ব্যবহার করেননি, বরং তিনি সাম্রাজ্যবাদকে নৈতিক দিক দিয়ে সমর্থন করতে লাগলেন। লর্ড কার্জনের মতো সাম্রাজ্যবাদী, যিনি ভারতবর্ষে জাতীয় কংগ্রেস এর মতো জাতীয়তাবাদী সংগঠনকে বা সাংগঠনিক মঞ্চকে, পাঠক সমাজকে আমি বলতে চাই, আমি কিন্তু জাতীয় কংগ্রেস নামক মঞ্চ বলেছি, রাজনৈতিক দল নয়। প্রথম পর্বে 1885 সালে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তা ছিল অনেকগুলি মতাদর্শের সমন্বিত একটা মঞ্চ, যা পরবর্তীকালে জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দলে পরিণত হয়। এটা সময়ের অনেকটা ব্যবধানে। কাজেই পাঠক সমাজ হয়তো অনুধাবন করবেন যে আজকের জাতীয় কংগ্রেস নামক দল আর 1885 জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক মঞ্চ বা জাতীয়তাবাদী মঞ্চ এক। আমি কিন্তু তা বোঝাতে চাইনি। মঞ্চ রাজনৈতিক দল হিসেবে অনেক পরে প্রতিষ্ঠা লাভ করে। কাজেই সেই রাজনৈতিক জাতীয়তাবাদী মঞ্চ জাতীয় কংগ্রেসের সুখের মৃত্যু কামনা করেছিলেন এমন একজন সাম্রাজ্যবাদী লর্ড কার্জন, যিনি বঙ্গভঙ্গের সাথেও নিজের নামকে সংযুক্ত করেছিলেন। তিনিও নৈতিকভাবে এই সাম্রাজ্যবাদকে সমর্থন জুগিয়েছেন। তিনি বলেছেন প্রকৃত সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হলো মানুষের দুঃখ, দুর্দশা, দারিদ্রতা, অত্যাচার, অসুখ বিসুখ ইত্যাদি দূর করার একটা চেষ্টা। কিন্তু কার্যত ভারতবর্ষে লর্ড কার্জন পর্বকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বা অনুধাবন করতে সক্ষম হব যে অত্যাচারের কোন স্তর তিনি ভারতবাসীকে উপহার দিয়েছিলেন। কাজেই এই জাতীয় র্যাডিক্যাল ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদ বা সোশ্যালিজম দ্বারা বা সমাজতন্ত্রের দ্বারা যে মানুষের দুঃখ, দারিদ্রতা, অসুখ বিসুখ দূর করা যায় না, তা সাম্রাজ্যবাদী এর সমর্থক লর্ড কার্জন এর মতো মানুষেরা বারবার বলেছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা তা কেবল তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়েছিল। কার্জনের কাছে সাম্রাজ্যবাদ লোভ ছিল না, শোষণও নয়, বরং এই সাম্রাজ্যবাদের ইতিবাচক দিক কার্জনের ধ্যান ধারণায় দৃঢ় সমর্থন পেয়েছিল। এমনকি ইংরেজ কবি কিপলিং তিনি তার কবিতায় সাম্রাজ্যবাদের জয়গান করে গেছেন। তার মতে শ্বেতাঙ্গ ইউরোপীয়দের উপর ঈশ্বর প্রদত্ত দায়িত্ব হলো অশ্বেতাঙ্গদের অর্থাৎ কৃষ্ণাঙ্গ জনগণের কাছে সভ্যতার আলো পৌঁছে দেওয়া
হোয়াইট ম্যানস বডি, এমন ধারণা কাজ করেছিল। কিন্তু আমরা যদি তাকাই প্রাচীন বিশ্বের ইতিহাসের দিকে, মধ্যযুগের ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে, তাহলে আমরা বারবার দেখেছি যে শক্তিশালী শাসক পার্শ্ববর্তী অঞ্চলের ওপর বা গ্রিক বীর আলেকজান্ডার বিশ্বব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। তার উদ্দেশ্য ছিল তার সামরিক শক্তির আস্ফালন সমগ্র পৃথিবীতে জাহির করা। অর্থনৈতিক স্বার্থ ঠিক কতটা ছিল তা কিন্তু যথেষ্ট প্রশ্নসার। কিন্তু উপনিবেশবাদের এই চরিত্র যখন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু পাল্টে যায়। অর্থাৎ উপনিবেশবাদের মধ্যে আমরা সাম্রাজ্যবাদী তৎপরতা অর্থাৎ অর্থনৈতিক স্বার্থ অনেক বেশি মাত্রায় লক্ষ্য করি। এবং 1870 সময় পর্ব থেকে ইউরোপের দেশগুলির মধ্যে সাম্রাজ্যবাদের প্রবল বিস্তার, এর জন্য প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এর একটা বড় কারণ হচ্ছে ইউরোপের অনেকগুলো রাষ্ট্রে তখন শিল্প বিপ্লব সম্পন্ন হয়েছে। অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতির দিকে তারা পূর্ণ মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। 1870 থেকে 1914 এই সময়কালকে ইউরোপে নব্য সাম্রাজ্যবাদের যুগ হিসেবে অভিহিত করা হয়। এই সময় ইউরোপীয় রাষ্ট্রগুলো এশিয়া, আফ্রিকা উপনিবেশ বিস্তারের খেলায় মত্ত হয়ে ওঠে। ফলে স্বাভাবিকভাবে 1870 পরবর্তী পর্বে নতুন করে অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রবণতা তৈরি হয় সারা পৃথিবীতে। 1902 এ দক্ষিণ আফ্রিকার গোয়া বা বোর যুদ্ধের বিরোধিতা করে ব্রিটিশ উদারনৈতিক অর্থনীতিবিদ জে এ হবসন তার ইম্পেরিয়ালিজমের স্টাডি গ্রন্থে, এবং এখানে তিনি সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিচ্ছেন। এই গ্রন্থে দেখানো হচ্ছে যে সাম্রাজ্যবাদ হলো একটা সচেতন রাষ্ট্রনীতি ও একচেটিয়া ধনতন্ত্রের বহিঃপ্রকাশ। তার মতে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মূলধনী শ্রেণী শ্রমিকদের ঠকিয়ে অধিক মুনাফাকে নিজেদের কুক্ষিগত করে এবং তাদের হাতে মাত্রাতিরিক্ত সঞ্চয়ের ফলে প্রভূত পরিমাণ মূলধন জমা হয়। সুতরাং এই অতিরিক্ত মূলধন লগ্নির জন্য তাদের মধ্যে অনুসন্ধানের প্রবৃত্তি তৈরি হয় এবং সেখান থেকে জন্ম নেয় সাম্রাজ্যবাদী। উপনিবেশের বিস্তার করে সেখানে মূলধন বিনিয়োগ করে এবং মুনাফা বৃদ্ধি চেষ্টা শুরু হয়। সেখানকার বাজার, কাঁচামাল সবকিছুর উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সুতরাং নব সাম্রাজ্যবাদের মূল অর্থনৈতিক শিকড় প্রতিষ্ঠা করা। এর প্রতিকারের উপায় হিসেবে হবসন বলছেন অভ্যন্তরীণ সামাজিক সংস্কার ও ধনের সুষম বন্টন সমাজে প্রচলন করা দরকার। ধনবন্টনের বৈষম্য দূর করতে পারলে দরিদ্র জনগণ এর ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা উদ্বৃত্ত ভোগ্য পণ্য ক্রয় করতে পারবে, যে ভোগ্য পণ্য পাহাড় বা স্তূপের আকার নেবে না। তখন নতুন নতুন বাজারের অনুসন্ধানের প্রয়োজনীয়তা হ্রাস পাবে, সাম্রাজ্যবাদের
প্রবণতাও কমবে। তবে সাম্রাজ্যবাদের এই হবসনকৃত ব্যাখ্যা অনেকেই সমালোচনা করেছেন এবং হবসনের এই অর্থনৈতিক ধারণা ব্যাখ্যা আরো বিশ্লেষণধর্মী রূপ আকারে পাই আমরা রুশ কমিউনিস্ট নেতা লেনিনের রচিত ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, যা 1916 সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে লেনিনের মতে ধনতন্ত্র বা পুঁজিবাদের ভিতরেই সাম্রাজ্যবাদের বীজ নিহিত রয়েছে। পুঁজিবাদী দেশগুলো বৈদেশিক নীতি পুঁজিবাদী শক্তির অর্থাৎ মালিক পক্ষের দ্বারাই পরিচালিত হয়। তারা উদ্বৃত্ত পণ্য বিক্রয়ের এবং বাজার দখলের জন্য পুঁজিবাদী উপনিবেশ অনুসন্ধান করে। যেহেতু বিশ্বের উপনিবেশের সংখ্যা সীমিত, সেহেতু প্রতিটি পুঁজিবাদী দেশ উপনিবেশ দখল করার মত্ততায় নিমগ্ন হয়, ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, যা অবশেষে যুদ্ধের আকার নেয়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারই চরম পরিণতি বলে আমরা মনে করি। এমনকি রোজা লুক্সেমবার্গের মতো লেখকরাও অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল গ্রন্থে 1913 লেনিনের মতের অভিব্যক্তি ঘটান। কোন ঐতিহাসিক যেমন ডেভিড থমসন লেনিনের এই যুক্তির মধ্যে কয়েকটা অসুবিধা বা সত্যকে উপেক্ষা করার প্রবণতা লক্ষ্য করেছেন। লেনিনের তত্ত্বের বিরুদ্ধে তিনি বলতে চেয়েছেন, ইউরোপীয় রাষ্ট্রগুলি বিদেশে মূলধন বিনিয়োগ অধিকাংশই ঔপনিবেশিক রাজ্যে হয়নি, মূলত হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং রাশিয়া। সুতরাং উদ্বৃত্ত মূলধনের বিনিয়োগের জন্যই উপনিবেশ গড়ে ওঠে। এই যুক্তি ঠিক তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আবার ফ্রান্স বেলজিয়ামের মতো বিস্তৃত ঔপনিবেশিক সাম্রাজ্য থাকা সত্ত্বেও কিন্তু সেখানকার শ্রমিকদের জীবনযাত্রার মান অনুন্নতই ছিল। তবে লেনিনের তত্ত্বের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি অবশ্যই থাকতে পারে। তথাপি একথা অস্বীকার করা যায় না বা স্বীকার করতেই হয় যে সাম্রাজ্যবাদ বিস্ফোরণের পিছনে শিল্প বিপ্লব, মূলধনী শ্রেণীর মূলধন বিনিয়োগ ও বাজার দখলের মতো বিষয়গুলো বিশেষভাবে কাজ করেছিল। তবে ডেভিড থমসন কোনো অর্থেই শুধুমাত্র অর্থনৈতিক আধিপত্যবাদকে দিয়ে সাম্রাজ্যবাদ ব্যাখ্যার সমর্থক নন। আবার গর্ডন ক্রেকের মতো ইতিহাসবিদরা তারা দাবি করেছেন, অর্থনৈতিক স্বার্থের সাথে রাজনৈতিক স্বার্থের সহাবস্থান দেশকে সাম্রাজ্যবাদী করে তোলে এবং কোন দেশ যেমন ইটালি ও রাশিয়াতে অর্থনৈতিক উপাদানের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যের প্রভাব ছিল বেশি। তাছাড়া ঔপনিবেশিকতা বা সাম্রাজ্যবাদের বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কথাও, বিশেষ করে স্কট ডেভিড লিভিংস্টোন এর কার্যকলাপ বা মিশনারি কার্যকলাপ সাম্রাজ্যবাদের পথকে প্রশস্ত করে বলে অনেকে দাবি করেছেন এবং এই মিশনারিদের অনুসরণ করে বিভিন্ন দেশের বণিক দল। আমি আমার বহু পূর্ববর্তী আলোচনা বলেছিলাম যে বিশ্বব্যাপী যেখানেই উপনিবেশ বা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে প্রথমে একদল মিশনারিস, তাদের সাথে বণিক এবং পরবর্তীকালে একদল প্রশাসক। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, বণিকের মানদণ্ড অবশেষে রাজদণ্ডে পরিণত হয়। সাম্রাজ্যবাদের বিকাশে আরো একটি উপাদান হলো প্রধান বলা যায়, সেটা হচ্ছে
প্রশাসক ও সৈনিকরা। ডেভিড টপসনের মতে কোন কোন দেশে সাম্রাজ্যবাদী হবে কিনা তা নির্ভর করে বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, দেশপ্রেমিক, সাংবাদিক এবং রাজনীতিবিদদের ছোট ছোট গোষ্ঠীর ওপরে। তিনি বলতে চেয়েছেন ব্রিটিশ, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ প্রভৃতি জাতিসমূহ যারা সাম্রাজ্যবাদ বা উপনিবেশের সন্ধানে বেরিয়ে পড়েছিল। আবার জার্মানি, ইটালি এই ঐতিহ্য ছিল না, তাই ঔপনিবেশিক রঙ্গমঞ্চে তাদের আবির্ভাব হয়েছিল অনেকটা দেরিতে। সাম্রাজ্যবাদের সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াও সামরিক শক্তির বৃদ্ধির জন্য উপনিবেশের বন্দর ও সামরিক ঘাঁটি অধিকার করার বাসনাও থাকে। অতএব সবশেষে আমরা বলতে পারি সাম্রাজ্যবাদের প্রেরণা, উৎস এবং প্রকৃতি এক নয়, একাধিক। তবে এই সাম্রাজ্যবাদের বিস্তার বা বিকাশ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আফ্রিকায় সাম্রাজ্যবাদের বিকাশ হয়েছিল। ইউরোপীয় শক্তিগুলি লালসা সেখানে কাজ করেছিল। ফ্রান্স, ইংল্যান্ড এর মতো রাষ্ট্রশক্তি, আবার তার পাশাপাশি এশিয়ায় সাম্রাজ্যবাদী প্রবণতা তৈরি হয়েছিল। এশিয়ার সমগ্র ভূখণ্ড, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়া, ভিয়েতনাম, মালয়, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, এবং একটা পর্বে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এর পাশাপাশি এশিয়ার রাষ্ট্র জাপান চীনের দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু চীনের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তবে উপনিবেশবাদ এর বিভিন্ন পর্যায়ে আমরা লক্ষ্য করি। প্রথম পর্যায়ে আমরা দেখি একচেটিয়া অর্থনৈতিক কর্মতৎপরতা, অর্থাৎ যারা উপনিবেশ তৈরি করবে সেই রকম রাষ্ট্রের একচেটিয়া অর্থনৈতিক আধিপত্যবাদ, সেখানকার বণিক গোষ্ঠী, যেমন ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেছিল। অন্যান্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ডেনমার্ক, ডাচ, ফরাসি, ওলন্দাজ তারা কিন্তু একটা সময় পিছু হটেছিল। প্রথম পর্যায়ে আমরা এই একচেটিয়া অর্থনৈতিক কর্মতৎপরতা কিন্তু লক্ষ্য করি। আবার দ্বিতীয় পর্যায়ের দিকে যদি আমরা লক্ষ্য করি তখন আমরা দেখতে পাই ফ্রি ট্রেড, অবাধ বাণিজ্য। ভারতবর্ষের বাজারকে বিশ্ব সমস্ত রাষ্ট্রের জন্য খুলে দেওয়া হয়েছিল। সেখানে দেশীয় পুঁজির উপস্থিতিও আমরা লক্ষ্য করি, আবার ইংল্যান্ডের পুঁজিরও উপস্থিতি লক্ষ্য করি এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রের বণিকদের পুঁজি কম বেশি লক্ষ্য করা যায়। অবাধ বাণিজ্য নীতি, যেটাকে মুক্ত বাণিজ্য নীতিও বলা হয়, ফ্রি ট্রেড, সেই রকম কর্মতৎপরতা আমরা লক্ষ্য করি। আবার তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা যদি দেখি ভারতবর্ষে উপনিবেশবাদের এই পর্বে প্রশাসনিক স্তরে আরো দক্ষতা, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। এই প্রশাসনিক নিয়ন্ত্রণ কিন্তু সার্বিকভাবে উপনিবেশের জনগণের উপর বা তাদের জাতীয়তাবাদী সত্তাকে দমন করার কাজে ব্যবহার করা হয়। পাঠক সমাজকে আমি একটু ভারতবর্ষের 1905 বা তার পরবর্তী পর্বের বৈপ্লবিক কর্মতৎপরতা বা কংগ্রেস নামক মঞ্চের জাতীয়তাবাদী আন্দোলনের
দিকে যদি দৃষ্টি আকর্ষণ করতে বলি, তাহলে আপনারা সেখান থেকে এটা উপলব্ধি করবেন যে ব্রিটিশ প্রশাসন যন্ত্র এই সময় আরো দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় রেখে ভারতবর্ষ এই শাসন এবং শোষণ চালিয়ে গিয়েছিল। এই শাসন এবং শোষণ এর মধ্যে অবশ্যই মুক্ত বাণিজ্যিক কর্মতৎপরতা বা অর্থনৈতিক চিন্তা চেতনা থাকার পাশাপাশি ব্রিটেনের শাসন ব্যবস্থাকে আরো আঁটোসাঁটো করে কায়েম করার প্রবণতা তৈরি হয়েছিল। বিপ্লবী আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছিল, অনেক রাজনৈতিক কর্মসূচিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতার বা কণ্ঠস্বরকে স্তব্ধ করা হয়েছিল। তাই লর্ড কার্জন বলতে পেরেছিলেন, বা ডাফরিনের মতো প্রশাসকরা বলতে পেরেছিলেন যে কংগ্রেস নামক মঞ্চের সুখের মৃত্যু ঘটানোই আমার প্রধানতম কাজ হবে। এই তথ্য আমি বিপান চন্দ্র সম্পাদিত ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স থেকে পাঠক সমাজকে দেখতে বলব, যে কিভাবে ব্রিটিশ প্রশাসকরা কংগ্রেস নামক জাতীয়তাবাদী মঞ্চকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল এবং পরবর্তীকালে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলন কংগ্রেস সমাজতান্ত্রিক দলের উপরে নিষেধাজ্ঞা জারি করা, অর্থাৎ জাতীয়তাবাদী কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল। 1930-এর দশক পরবর্তী পর্বে যখন আমরা লক্ষ্য করি, তখন ব্রিটিশ শাসক কর্তৃপক্ষ ভারতবর্ষকে ছেড়ে যেতেই তৎপর হয়েছিল, কেননা তাদের ব্যবসা এবং আর্থিক লাভের পরিমাণ ক্রমাগত হ্রাস পেয়েছিল এবং দেশীয় পুঁজির বিকাশ ঘটেছিল। তাই ঔপনিবেশিকতার বিভিন্ন পর্যায় লক্ষ্য করা যায়। আমি আমার আলোচনার একেবারে অন্তিম পর্বে এসে আমি এটা বলতে চাই, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এর সূক্ষ্ম পার্থক্য করা এবং তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যথেষ্ট কঠিন। তবে এটা এমন এক প্রবণতা যা অসহায় মানুষ, অপেক্ষাকৃত দুর্বল মানুষের উপর সবল অত্যাচারীর দম্ভ আস্ফালনের প্রতিচ্ছবি। আমি আমার পরবর্তী আলোচনায় কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম সম্পর্কিত চিন্তা চেতনার আরো প্রকাশ কিভাবে বিশ্ব রাজনীতির অঙ্গনে বিকাশ লাভ করেছে সে বিষয়ে আলোচনা করব। আজকের মতো আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।